পার্টি স্পিরিট থেকেও লিখে নাও এগুলো, আর তারপরে টাইপ করে গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে। নাম্বার 1, comment on the prose style. Comment on the prose style of Joseph Addison. Comment on the prose style of Joseph Addison. Number 2, what are the mischiefs of the party spirit? What are the mischiefs of the party spirit that Addison describes in his essay? Next, comment on the essay as a typical periodical write-up. পিরিয়ডিক্যাল Write up, WRITE, write up. Write up মানে লেখা, periodical, PERIODICAL, periodical write up. এবার দেখতে হবে যে গত বছর কি কোয়েশ্চেন এসে গেছে এটা থেকে। গত বছরের কোয়েশ্চেন পেপারটা আমার কাছে ছিল, কিন্তু এই মুহূর্তে কোথায় আছে জানি না, দেখতে হবে। আমি তোমাদেরকে গ্রুপে মনে হয় দিয়েছিলাম, আমার খেয়াল পড়ছে না। তুমি একবার গ্রুপটা দেখতে পারো হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যার। যে আচ্ছা, আমিও দেখছি, দাঁড়াও, এই গ্রুপে দেওয়া থাকে তাহলে। না, এখানে গ্রুপে মনে হয় দেওয়া নেই। গত বছরের কোশ্চেন সাধারণত দেওয়া হয়ে যায় গ্রুপে, কিন্তু এবারে মনে হয় দেওয়া হয়নি। আচ্ছা, ফার্স্ট সেম এনইপি 2023 পেপার আছে, মনে হয় আছে। হ্যাঁ, এখানে মনে হয় আছে মেজর। আচ্ছা, মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিট 2 into 10 4. Anything for the 20th? এখানে 2 নম্বরের কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে, তার মানে আমার ধারণা যে এবারে মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিট থেকে 10 নম্বরের একটা কোয়েশ্চেন আসার অনেক সম্ভাবনা আছে, কারণ গত বছর মানে 2023-এ আসেনি। ঠিক আছে, তো আমার ধারণা যে এবারে 10 মার্কসের একটা কোয়েশ্চেন আসতেই পারে। মানে সাধারণত এরকম করে যে ওরা অল্টারনেট টেক্সট থেকে
কোয়েশ্চেন্স গুলো দেয়। 10 নম্বর 5 নম্বর একটাও আসেনি গত বছর, কিন্তু এবারে তাহলে চান্সটা বেড়ে যাচ্ছে যে 5 নম্বরেরও কোয়েশ্চেন আসবে আর 10 নম্বরেরও কোয়েশ্চেন আসবে। হয়তো ল্যাম্বের না, ল্যাম্ব নয়, মানে এটা কোনো একটা শর্ট স্টোরি থেকে কমিয়ে বা কোনো পোয়েম থেকে কমিয়ে, বা হ্যাঁ ওল্ড চায়নার জায়গায় হয়তো এই টেক্সটটা দিয়ে দেবে, এই টেক্সট থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে। তো কি কি তিনটে ব্রড কোয়েশ্চেন বললাম, একটা হচ্ছে যে প্রোজ স্টাইল অফ অ্যাডিসন, মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিট, কি কি মিসচিফস এর কথা বলা হচ্ছে, আর পিরিয়ডিক্যাল এসে। হ্যাঁ। ওকে, তো 5 মার্কসের কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমরা টেক্সটটা যখন পড়বো, টেক্সটের মধ্যে থেকেই 5 মার্কসের কোয়েশ্চেনগুলো বেরোবে। আর একটা কাজ যেটা করতে পারো, আমি জানি না তুমি চ্যাট জিপিটি বা জেমিনি ইত্যাদি এগুলো ব্যবহার করো? না স্যার। ওকে, ব্যবহার করতে পারো, এবং মানে এগুলোর অ্যাপসও পাওয়া যায়, চ্যাট জিপিটি, জেমিনি ইত্যাদি এগুলোর অ্যাপস পাওয়া যায়। এগুলো কি করে, এগুলো তুমি যদি টেক্সটটা দিয়ে দাও, তাহলে টেক্সটের থেকে এরা 5 মার্কসের, মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপগুলো 5 মার্কসের বা 2 মার্কসের অনেকগুলো কোয়েশ্চেন্স বার করে তার সঙ্গে তার উত্তর দিয়ে মানে তোমাকে দিয়ে দেবে। আর সাধারণত টেক্সটের ভেতর থেকে এগুলো ঠিকই হয়, কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেনের উত্তর যদি তুমি গুগল থেকে বা চ্যাট জিপিটি ইত্যাদি থেকে নেওয়ার চেষ্টা করো, তাহলে অনেক সময় ভুল হয়। কিন্তু 2 মার্কস আর 5 মার্কস যেহেতু ওরা ওই টেক্সটটাকে দেখে এটা করে, তাই জন্য ভুল হওয়ার চান্সটা কম থাকে। কিন্তু যাই হোক, তুমি যদি ব্যবহার না করো, তাহলে তুমি যদি আনকমফোর্টেবল থাকো, তাহলে ব্যবহার করতে হবে না, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, না হলে আমাকে স্যার জাস্ট আপনি একটু, ওই অ্যাপসটা আমাকে শেয়ার করে দেবেন? কিছুই নয়, তুমি গুগল প্লেতে গিয়ে যদি টাইপ করো চ্যাট জিপিটি, হুম। তাহলেই দেখবে ওটা একটা অ্যাপ আসছে। ওই অ্যাপটাকে তুমি যদি ডাউনলোড করে নাও, ওটা থেকে অনেক রকমের সুবিধে হয়। মানে ধরো তুমি মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিটের পুরো টেক্সটটাকে ওখানে কপি পেস্ট করলে, কপি পেস্ট করে বললে যে বাংলায় এটাকে ট্রান্সলেট করে দিতে, কিছু ভুল থাকবে বাংলায়, কিন্তু ওটা ট্রান্সলেট করে দিল। তারপরে তুমি বললে এটাকে সামারাইজ করে দাও, ও মানে চ্যাট জিপিটি কে বললে, তো ওটা সামারাইজ করে দিল। মানে অনেকগুলো সুবিধে হয়ে যায় আর কি। বা 2 মার্কসের কোয়েশ্চেন্স গুলো বার করে দিতে যদি তুমি কমান্ড দাও, তাহলে যত 2 মার্কসের কোয়েশ্চেন ওখানে হতে পারে সেগুলোকে বার করে দেবে। প্রথমে 10টা বার করবে, তারপরে হয়তো আরো 10টা বার করবে, এরকম। মানে অনেকগুলো প্রম্পটস তোমায় দিতে হবে, মানে ম্যাজিক্যাল কিছু নয়। তোমাকে আস্তে আস্তে শিখতে হবে যে এটা একটা টুল, এটা একটা, মানে যেমন আগে আমরা পেন, পেপার, ক্যালকুলেটর ব্যবহার করতাম, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা, মানে ওই পেন, পেপার, পেজ, ওটার মতনই একটা টুল হয়ে গেছে, একটা একটা কাজ করার, মানে টুলকে বাংলায় কি বলে, একটা যন্ত্র হয়ে গেছে, যেটা দিয়ে আমরা আমাদের কাজটাকে সহজ করতে পারি। ঠিক আছে, তো ব্যবহার করতে পারো, ব্যবহার করা শেখা উচিত তোমাদের সবারই। আম, তো ওইখান থেকে তুমি অ্যাপটা নিয়ে নিতে পারো, অ্যাপটা নিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। গুগল প্লেতে এই অ্যাপটা পাওয়া যাবে, বা সিম্পলি তুমি যদি গুগলে গিয়ে টাইপ করো চ্যাট জিপিটি, তাহলে তোমার ফোনে ওই অ্যাপটা, মানে ওরা সাজেস্ট করবে যে এই অ্যাপটা হ্যাঁ স্যার, ডাউনলোড পেয়েছি। করে নাও। হুম, তো ওইখানে যখন তুমি এই মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিট, আবার একটা জিনিস দেখবে, অনেক বড় টেক্সটের ক্ষেত্রে এটা হবে না। মানে তুমি যদি পুরো শর্ট স্টোরিটাকে ঢুকিয়ে দাও, পুরো শর্ট স্টোরিটাকে কপি পেস্ট করে ওখানে দাও, তারপরে বলো যে এটা সামারি বলে দিতে, তখন ওরা পারবে না, কারণ ওরা ছোট ছোট টেক্সট পারে। এবার ধরো শর্ট স্টোরি আছে, শর্ট স্টোরির কিছু কিছু সেকশনস একবার করে কপি করলে, তারপর ওটাকে পেস্ট করলে, তারপর ওটাকে বললে বাংলায় ট্রান্সলেট করে দিতে, বাংলায় ট্রান্সলেট করে দেবে, সামারি করে দেবে, ওখান থেকে যা যা 2 নম্বরের কোয়েশ্চেন্স হতে পারে সেগুলো সব বার করে দেবে। যদিও লোটাস ইটার থেকে তোমাদের সম্ভবত যত শর্ট স্টোরি, যত শর্ট কোয়েশ্চেন্স হতে পারতো, সেগুলো সব আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি।
তো সেটা মিস্ট্রিপস অফ দ্য পার্টি স্পিরিট থেকেও দিয়ে দেবো, কারণ ক্লাসের কিছু রেকর্ডিংস বা ক্লাসে এগুলো মানে আগের তোমাদের ব্যাচের এগুলো সব হয়েছিল, চেয়ে রেখেছি, জানি না পাবো কিনা, বাট দেখা যাক, যদি পেয়ে যাই তাহলে দিয়ে দেবো। তো এটা মানে এটা একটা কি বলবো, এটা একটা যন্ত্র যেটা ব্যবহার করতে পারো নিজের পড়াশোনার জন্য। তবে হুবহু চ্যাট জিপিটিতে যা লেখা রয়েছে সেটাই যে সবসময় ঠিক হবে তার কিন্তু কোনো মানে নেই। তাই জন্য নিজের বুদ্ধিটাকে একেবারে মানে ছেড়ে দেবে না, নিজের বুদ্ধিটা ব্যবহার করবে যে আচ্ছা এটা এইভাবে, মানে এটা ভুল হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক হবে, টিচারদেরকে একবার দেখিয়ে দিলে তো এগুলো তোমাদের সুবিধা হতে পারে। যাই হোক, এবার তুমি আমাকে বলো যে উম, যে এজে এটা লেখা হয়েছে, আহ, তুমি আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি যে তুমি কি জানো এই মিস্ট্রিপস অফ দ্য পার্টি স্পিরিটের লেখক মানে জোসেফ এডিসন কোন এজের, কোন লিটারারি এজের লেখক? মডার্ন এজে যেমন সমারসেট মম লিখেছে শর্ট স্টোরিটা, তেমনি আহ, জোসেফ এডিসন কোন এজের? স্যার অগস্টান এজের হবে। অগাস্টান এজ, ভেরি গুড। অগাস্টান এজ কত সাল থেকে কত সাল, কবে থেকে কবে? এবং অগাস্টান এজের আর কি নাম আছে? সেভেন অগস্টান এজ 1785 হবে। 1785? না না, অত অত পেছনে নয়। দেখো, অগাস্টান এজকে অ্যাকচুয়ালি নিও ক্লাসিক্যাল এজও বলা হয়। তবে অগাস্টান এজ কেন বলা হয় সেটা আমি তোমাকে জিজ্ঞেস করব। অগাস্টান এজ বা নিও ক্লাসিক্যাল এজ, এজ অফ এনলাইটেনমেন্ট, এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ প্রোজ অ্যান্ড রিজন, এজ অফ স্যাটায়ার, এগুলো সবই নাম হচ্ছে একটা লম্বা পিরিয়ড ছিল, মোটামুটি 1660 থেকে শুরু হয় আর চলে হচ্ছে 1790s অব্দি। তোমাদের সিঁড়িতে এটা লেখা আছে। হ্যাঁ স্যার। 1660 থেকে নিয়ে মোটামুটি 1790 অব্দি এই পিরিয়ডটা চলে, এবং এই পিরিয়ডটা একটা নাম হচ্ছে অগাস্টান এজ। তুমি অগাস্টান এজটাই কেন বললে? মানে এখানে কোনো ডেটটা দেখে কি তোমার মনে হলো যে এটা অগাস্টান এজের টেক্সট হতে পারে? মানে এখানে দেখো একটা ডেট লেখা রয়েছে, মানে স্পেকটেটর নাম্বার 50, 27/4/1711। 1711, হ্যাঁ। হুম, ওটা টিপিক্যালি ওই সময়টারই, মানে 27শে এপ্রিল 1711 সালে এই এসেটা পাবলিশ হয়েছিল। তো এই 1711 সাল পরে হচ্ছে ওই নিও ক্লাসিক্যাল এজ বা অগাস্টান এজের, মানে অগাস্টান এজ টা চলছে সেই সময় 1711। তো সেটাকে নিও ক্লাসিক্যাল এজ বলা হয়, এজ অফ প্রোজ অ্যান্ড রিজন বলা হয়, এজ অফ স্যাটায়ার বলা হয়। কিন্তু অগাস্টান এজ কেন বললে? অগাস্টান এজের ভ্যালুটা কি এখানে? হু ওয়াজ অগাস্টাস? তোমাদের যদিও আলাদা করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসবে না, কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের
ইস্যুস গুলো তোমাদেরকে জানতে হবে, মানে ইস্যুস, ফিচার্স, অ্যাসপেক্টস গুলো তোমাদের জানতে হবে, জানা উচিত। তো অগাস্টান এজ কেন বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল এজকে, বা নিও ক্লাসিক্যাল এজই কেন বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল এজকে? সিঁড়িতে কি দেখেছিলে, মানে নিও ক্লাসিক্যাল এজ বা অগাস্টান এজ কবে থেকে কবে? সে 1700 থেকে 1740। ওকে, তারপরে 1740-এর পরে 1740। কি এজ হলো? তারপরে স্যার রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড এক্স্যাক্টলি কবে থেকে শুরু হয়? রোমান্টিক পিরিয়ড 1785 থেকে 1832। 1798 থেকে, 1798 থেকে 1832। যাই হোক, এটাতে আমরা পরে আসবো, যখন ওড টু অটম ইত্যাদি পড়াবো তখন এটা থাকবে। তোমাদের বোধহয় আমি ওড টু অটম অটম পড়াবো কি না, তোমাদের আমি বোধহয় আওয়েন পড়ানোর কথা আছে তোমাদের, তাই তো? আমার মনে হয় আওয়েনের কবিতা আমি আমার পড়ানোর কথা। যাই হোক, সেটা পরে দেখছি। তো নিও ক্লাসিক্যাল এজ একটা অনেক বড় এজ, এটার মধ্যে অনেক সাব ডিভিশনসও আছে। মোটামুটি এটা শুরু হয় 1660 সাল থেকে, মানে ইংরেজদের দেশের 1660, মানে আমাদের দেশেরও অফকোর্স, বাট ওদের দেশে এই 1660টা বেশি ইম্পর্টেন্ট আর কি। তো 1660 থেকে শুরু হয় নিও ক্লাসিক্যাল এজ, বা এজ অফ প্রোজ অ্যান্ড রিজন, বা এজ অফ স্যাটায়ার, বা এজ অফ এনলাইটেনমেন্ট, এরকম আর কি। যদিও সাব ডিভিশনস গুলো আছে, কিন্তু মোটমাট পুরো জিনিসটাকেই এই মোটামুটি 130 বছরের যে পিরিয়ডটা, এটাকেই বলা হয় নিও ক্লাসিক্যাল এজ। নিও কথাটার মানেটা কি? NEO, নিও। নিও মানে হচ্ছে নিউ, নতুন। আর ক্লাসিক্যাল কথাটার মানেটা কি বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম ক্লাসিক্যাল? আনুষ্ঠানিক ভাবে ক্লাস। আনুষ্ঠানিক। ক্লাসিক্যাল, আর কিছু ক্লাসিক্যাল বলতে মানে অনেকে, তুমি যদি গান করো, নাচ করো, তাহলে সেখানেও কিছু একটা ক্লাসিক্যালের ব্যাপার থাকে, ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল মিউজিক। তো সেগুলো কি শাস্ত্রীয়, যেটাকে মানে বাংলায় বলা হয় শাস্ত্রীয় সঙ্গীত, হ্যাঁ, শাস্ত্রীয় নৃত্য। তো ক্লাসিক্যাল কথাটার কি মানেটা কি দাঁড়ায়? নতুন শাস্ত্র। না, সেটা তো নিও ক্লাসিক্যাল হয়ে গেল। শাস্ত্রীয় কথাটার মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম শাস্ত্রীয়? একটা উদাহরণ দাও শাস্ত্রীয় নৃত্য বা গান এগুলোর। এখনকার যদি কোনো গানের ব্যাপার থাকে, ধরো যে গানগুলো এখন খুব চলে, যে কোনো একটা গানের নাম বলো যেটা খুব পপুলার এখন। গান টান শোনো না কিছু? হ্যাঁ স্যার, শুনি।
তাহলে মনে পড়ছে বাংলা না। গান ওই যে কি একটা, ওই খাদান বলে একটা সিনেমার গানটা হঠাৎ করে আমার মনে পড়লো, কি কিশোরী। কিশোরী, হ্যাঁ। তো ওই গানটা কি ক্লাসিক্যাল বলা যেতে পারে? ওটা ক্লাসিক্যাল হবে? ওটা কি ক্লাসিক্যাল? তুমি বলো। না স্যার। কেন নয়? why is it not classical? তাহলে তুমি বুঝতে পারবে যে ক্লাসিক্যালটা কি। বা হিন্দি গান যেগুলো হয়, সেটা সেটা কি ক্লাসিক্যাল কি নট ক্লাসিক্যাল, কেন ক্লাসিক্যাল নয়? এবং তার তুলনায় যদি আমি ক্লাসিক্যাল বলতে যেটা বুঝি, ধরো রাগ যেগুলো হয় সেগুলোকে ক্লাসিক্যাল বলা যেতে পারে। তো তাহলে তফাৎটা কি হচ্ছে? ক্লাসিক্যাল বলতে গেলে আমরা কি বোঝাতে চাই বা কি বলতে চাই, এই ডিস্টিংশনটা আমাদের জানাটা খুব দরকার বিফোর উই গো ইনটু মিসচিফস অফ দ্য পার্টি স্পিরিট। কারণ তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ব্যাপারে বা এই কনসেপ্টস গুলো তোমাদের যদি ক্লিয়ার না হয়, তাহলে পরবর্তীকালে গিয়ে সমস্যা হবে। ক্লাসিক্যাল যখন তুমি বলতে চাও তখন কি মাথায় কি আসে? আনুষ্ঠানিক টা তুমি বললে সেটা একটা মানে হতে পারে যে মানে আনুষ্ঠানিক কোনো একটা জিনিস, মানে অনুষ্ঠান করে ওই জিনিসটাকে করা হয়, অনুষ্ঠানের মধ্যে করা হয়। কিন্তু অনুষ্ঠানের মধ্যে তো যে কোনো গানই গাওয়া যেতে পারে, আধুনিক গানও গাওয়া যেতে পারে। এই আধুনিক আর শাস্ত্রীয়, এটার মধ্যে যে তফাৎটা, সেটা কিসের তফাৎ? নামেই আছে। এই যে আধুনিক যে কথাটা, সেটাই তো তফাৎটা, যে এখনকার আধুনিক মানে এখনকার হ্যাঁ হ্যাঁ। কন্টেম্পোরারি। আর শাস্ত্রীয় আর মানে হচ্ছে স্যার হ্যাঁ, আগেকার। হুম, হ্যাঁ, তার মানে আগেকার থেকে এখনকার যে তফাৎটা, সেটা কিসের হয়? সময়ের হয়। হুম। ক্লাসিক্যাল হতে গেলে কোনো একটা জিনিসকে, সেটার একটা ঐতিহ্য থাকতে হবে। আর আধুনিকের সেভাবে কোনো ঐতিহ্য নেই। মানে আধুনিকেরও ঐতিহ্য হয়, কিন্তু সেই ঐতিহ্যের যে সময়ের আহ, সীমাটা, সেটা অনেকটা কম হয়। আর ক্লাসিক্যালের ক্ষেত্রে সেটা হয়তো 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, মানে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় যে নৃত্য, সেগুলো হাজার হাজার বছরের। ঠিক সেরকমই যখন আহ, ইংরেজরা, ইংরেজদের যে লেখা টেখাগুলো আর কি, সেগুলো বেশিরভাগই ইনফ্লুয়েন্স হয়েছে। যেমন আমাদের লেখাগুলো, বাংলা হিন্দি বলো, এই লেখাগুলো বেশিরভাগই আহ, তৈরি হয়েছে হচ্ছে সংস্কৃত যে লিটারেচারটা ছিল, সেই সংস্কৃত লিটারেচারের উপরে বেস করে। তাই তো? এটা তুমি নিশ্চয়ই জানো যে আমাদের রামায়ণ, মহাভারত প্রথমে সংস্কৃততে, বা আমাদের বেদ প্রথমে কিন্তু সংস্কৃততে লেখা হয়েছিল। পরে সেগুলোকে অন্য অন্য ভাষায়, মানে লোকাল যে ভাষাগুলো আছে, হিন্দি, বাংলা ইত্যাদি, এগুলোতে ট্রান্সলেট করা হয়। ঠিক আছে? হুম। তো আহ, সেরকমই ইংরেজদের যে লেখা, ইংলিশ যেটা, ইংলিশও অন্য কিছু ভাষার থেকে নেওয়া হয়। সেই ভাষাগুলো,
মানে ভাষা থেকে ইনফ্লুয়েন্সড হয় এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজেস কিছু। সেই এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজেস গুলো কি বলতে পারবে? কোথা থেকে ইংলিশের এই লিটারেচার, এই যে ফর্মস গুলো ইংলিশ ব্যবহার করে, সেগুলো কোথা থেকে এসেছে? ল্যাটিন গ্রিকের নাম শুনেছো? হ্যাঁ। হুম। তো ল্যাটিন কোন দেশের ভাষা ছিল? গ্রিস। ল্যাটিন গ্রিসের ভাষা ছিল? আর গ্রিসের ভাষা তাহলে গ্রিক, গ্রিসের গ্রিসটা কোন দেশের ভাষা? না না স্যার, ল্যাট। গ্রিস দেশের, গ্রিক দেশের ভাষা হচ্ছে গ্রিস। এটা একটা এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ। এখন অনেকটাই পাল্টে গেছে ওদের এখনকার ভাষা আর তখনকার ভাষা, কিন্তু তাও মানে অনেক সামঞ্জস্যই আছে। যেমন সংস্কৃত থেকে হিন্দি, বাংলা বা অন্য যে ভাষাগুলো ইনফ্লুয়েন্সড হয়েছে বা তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু মানে অনেক কিছু সামঞ্জস্য এখনো আছে সংস্কৃতের সাথে আমাদের এই ভাষাগুলো। ঠিক সেরকমই ল্যাটিন হচ্ছে রোমের ভাষা। রোম, এনশিয়েন্ট রোম, যে সাম্রাজ্য ছিল, রোমান এম্পায়ার, যেটার ব্যাপারে লোটাস ইটারেও কথা বলা হয়েছে। ওই বাথস অফ টাইবেরিয়াস, বাথস অফ টাইবেরিয়াসটা কোথায় ছিল? কে বলছে বাথস অফ টাইবেরিয়াসের ব্যাপারে লোটাস ইটারে? লোটাস ইটারটা পড়েছো টেক্সটটা? হ্যাঁ স্যার, পড়েছিলাম। তাহলে টাইবেরিয়াসের ব্যাপারে কথা হয়েছিল, এগুলো 2 নম্বরের প্রশ্নের জন্য ডেফিনেটলি আসবে। এই টাইবেরিয়াসও একজন রোমান এম্পায়ার ছিল। আর স্টোরিটা যেখানে সেটিং, মানে স্টোরির সেটিংটা কোথায় লোটাস ইটারে? সেটিংসটা বলতে মানে কোন জায়গায় গল্পটা উপস্থাপনা করা হয়েছে, কোন জায়গায় উপস্থাপনা করা হয়েছে গল্পটার, কোথাকার জায়গাটা দেখানো হচ্ছে, কি জায়গা দেখানো হচ্ছে? স্যার নেপালের কথা। নেপাল? সর্বনাশ! নেপলস, নেপলস হচ্ছে হ্যাঁ, ইটালির একটা জায়গা, নেপাল নয়। নেপালে সমুদ্র আছে কি? এখানে তো সমুদ্রের কথা বলা হচ্ছে। নেপালস। হ্যাঁ, নেপলস। তো নেপলসের একটা জায়গা, সেটা হচ্ছে ক্যাপ্রি। ক্যাপ্রি একটা আইল্যান্ড, ইটালিরই আইল্যান্ড। তো রোমান এম্পায়ার, ইটালির ক্যাপিটাল হচ্ছে রোম। তো রোমান এম্পায়ারের ভাষা ছিল হচ্ছে ল্যাটিন। যাই হোক, তো এই ল্যাটিন আর গ্রিক ভাষার অনেকটাই ইনফ্লুয়েন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে পড়েছে। ঠিক আছে? তো এই ভাষাগুলো ছিল হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস। আর অগাস্টান এজ যেটা তুমি বললে, সেই অগাস্টান এজটাকে কেন ইংরাজির ওই সময়টা, ইংরাজি লিটারেচারের ওই সময়টাকে অগাস্টান এজ বলা হয়, কারণ ওই সময় কিং অগাস্টাস রোমান এম্পায়ারে
কিং অগাস্টাস রাজত্ব করছিল, মানে একটা সময় রোমান এম্পায়ার ওয়াজ রুলড বাই কিং অগাস্টাস, সিজার অগাস্টাস। সিজার মানে হচ্ছে কিং, এম্পায়ার, ঠিক আছে? তো একটা সময় যখন রোমের ওপরে কিং অগাস্টাস বা সিজার অগাস্টাস রাজত্ব করছিলেন, তখন ওই সময় যে ধরনের লিটারেচার লেখা হতো সেই লিটারেচারটা অনেক উন্নত মানের লিটারেচার ছিল, ঠিক আছে? তো ওই উন্নত মানের লিটারেচারটাকেই ক্লাসিক্যাল লিটারেচার বলা হতো। যে কোনো উন্নত মানের জিনিসকেই ক্লাসিক্যাল বলা হয়। যেমন জানি না তুমি কোনোদিনও শুনেছো কিনা যে সচিন তেন্ডুলকার ক্লাসিক্যাল শট মারল। তার মানে কি, সে কি প্রাচীন কোনো জায়গায় গিয়ে কিছু করছে? তা নয়। ক্লাসিক্যাল মানে হচ্ছে উন্নত মানের, মানে অনেকগুলো জিনিসের মধ্যে ক্লাসিক্যালের আর একটা মানে হচ্ছে মানটা যার উন্নত। আর আধুনিক যে গানগুলো সেগুলোকে অনেক সময় আমাদের আগের জেনারেশন রা বলে লাড়ে লাপ্পা, বা মানে কোনো মাথা মুন্ডু নেই। সত্যিই নেই, অনেকগুলো গানেরই কোনো মাথা মুন্ডু হয় না। কিন্তু আগেকার যে গানগুলো, যেগুলোকে সোকল্ড আমরা ক্লাসিক্যাল বলতে পারি, সেগুলোর কিন্তু প্রত্যেকটা শব্দের একটা মানে আছে, এবং মানে আর ছন্দ দুটো একসাথে মিলে গানটা তৈরি হয়েছে। অথচ এই রিসেন্ট যে গানগুলো তৈরি হয় সেগুলো জাস্ট এমনি, কোনো মাথা মুন্ডু থাকে না, ওই একটু মিউজিক টিউজিক দিয়ে বানিয়ে দেয়, তাই ওদের মানটা অতটা থাকে না। তো ক্লাসিক্যালের যে মান, ক্লাসিক্যাল কোনো একটা জিনিসকে যদি ক্লাসিক্যাল হতে হয় তাহলে তার মানটাকে অনেক উঁচু হতে হবে।